তখনও ও বাড়ি ছেড়েছিল, কিন্তু তখন ওকে পাওয়া গেছিল। এবার দেখুন, রোহন এখানেই থাকে, ঋষিকেশে। সোনিয়া সুরভি 2009-এ কেন বাড়ি ছেড়েছিল, আর তারপর ঠিক 1 বছর বাদে 2010-এ আবার বাড়ি ছেড়ে পালালো কেন? সুরভি অন দ্য ওয়েতে আছে, কিছুক্ষণের মধ্যে পৌঁছবে। স্যার ও কিছু বলেছে? এখনো তো কিছু না, পৌঁছে যাক তারপর কথা বলছি। সুরভি, কি হয়েছিল? হ্যাঁ, তুই দেরাদুন কি করে পৌঁছলি? আচ্ছা সুরভি, বলো কি হয়েছিল? কেউ কিছু করেছে তোমার সঙ্গে? কোনো ভুল কিছু? আমার মনে হচ্ছে শকে আছে, তাড়াতাড়ি মেডিকেল এক্সামিনেশন করতে হবে। তেওয়ারি, সিভিল হসপিটালে নিয়ে যাও। না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। না, আমার সাথে কিছু খারাপ হয়েছে। তো সুরভি, আমাদের বলো তুমি ঋষিকেশ থেকে দেরাদুনে কিভাবে পৌঁছলে? একলা গেছিলে? হ্যাঁ। কেন মা? তুই দেরাদুন কি করতে গেছিলি, তাও একা একা? দেখ সুরভি, তোর এখন 17 বছর, বিয়ের জন্য 18 বছর হতে হবে না? আমি ওর সাথে দেখা করতে চাই, ওর বাবা মার সঙ্গেও। হ্যাঁ হ্যাঁ, ওই রোহনও আমাদের বলেছিল ওই সুরভির ব্যাপারে। আঙ্কেল, আন্টি, আমি সুরভিকে ভালোবাসি, বিয়ে করতে চাই ওকে। আমি ওয়েট করব ওর জন্য 18 বছর পূর্ণ হওয়ার পর্যন্ত। প্রথমে সুরভির উপর আমিও খুব রেগে গেছিলাম, তারপর আমার মনে হলো যা কিছু হচ্ছে হয়তো সেটা ভালোই হচ্ছে। আমরা খুব খুশি এই সম্পর্ক হওয়াতে। আমি সব চাইতাম না বাবা, রোহন খুব ভালো ছেলে, আমাদের মধ্যে রিলেশনশিপ আছে আমি মানি, কিন্তু কিন্তু বিয়ে করতে চাই না আমি ওর সাথে। স্যার, অ্যাকচুয়ালি এই মা বাবাকে বলতে ভয় পাচ্ছিলাম যে আমি সিরিয়াস না এই রিলেশনশিপে, শুধু টাইম পাস করছিলাম আমি, কিচ্ছু খারাপ হয়নি আমার সাথে। হ্যাঁ, আমি পালিয়েছিলাম সেটা এই সম্পর্ক থেকে, যেটা আমার জন্য কোনো ম্যাটার করে না। বাবা রোহন, আমি বুঝতে পারছি না যে আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব, তোমার মা বাবার কাছেও। সরি ভাই, আমরা সত্যি জানতাম না আমাদের সুরভি। কি চাস কি তুই? যা তুই চেয়েছিস তাই করেছিস, আমরা সেটা করতেও দিয়েছি, কিন্তু আমরা বুঝতেও পারিনি যে তুই এমন করবি। সমস্ত পাড়ার লোকেরা ছিচি করছে। আরে তুই কি সম্মানের মানে বুঝিস সুরভি? না, আমি বুঝি না দাদা, আমি এই সেন্টেন্স বুঝতেই পারি না কি প্রতিবেশীরা কি ভাববে, আমার জীবন নাকি প্রতিবেশীদের। সুরভি, চিৎকার করো, আরো চিৎকার করো বাবা, কারণ তোমার রাগ তো ম্যাটার করে, আমার ফ্রিডম, আমার ভাবনা চিন্তা তো কোনো ম্যাটারই করে না। কোন ফ্রিডমের কথা বলছিস তুই? ওড়না পরে চলো, স্কার্ট কেন ছোট করলে, মেয়েদের মতো ব্যবহার করো, আমি ক্লান্ত হয়ে গেছি, দম বন্ধ হয়ে আসে আমার এইসবে। এটা আমার জীবন, আমি নিজের মতো করে বাঁচবো, আমার নিজের মর্জিতে, আমার মন, আমার শরীর, আমার হৃদয়, সেখানে তোমাদের নিয়মের অ্যাকর্ডিংলি চলবে না। না, মিথ্যে বলেছিলাম তোমাকে আমি বাবা, আমি রোহনের সাথে শুধু টাইম পাস করছিলাম, কারণ আমার একটা ছেলের টাচ ফিল করার ছিল। কি বললি? সত্যি বলেছি আমি, যেটা তোমরা একদমই শুনতে পারবে না। তোমরাই আমাকে ভুল প্রমাণ করেছো, যেটা আমি একদম পছন্দ করি না। সুরভি, বাবা, এ কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি তোমাকে বলছি। কিন্তু বাবা, তুমি ওর ওপর হাত তুলে ভালো করো। তাহলে বাবা, আমি ওর এইসব উল্টোপাল্টা কথা শুনবো? আজকেই করছে, কাল না জানি কি কি করবে ও। রোহন তো গেছে, এখন তুমি তাড়াতাড়ি একটা ছেলে দেখো আর এর বিয়ে দিয়ে দাও। প্রাইভেটলি বলতে পারতে আমাকে, এত ইনসাল্ট করার কি দরকার ছিল আমার? দেখো রোহন, তুমি আগে থেকেই জানতে যে আমি কখনো সিরিয়াস ছিলাম না। তাহলে এই কথাটা তোমার বাবাকেও তোমার বলা উচিত ছিল না? বলতে পারিনি তো। আর আমার ফিলিংস, সেটার কি হবে? হ্যাঁ, আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে ইনসাল্ট করার।
কিন্তু ইনসাল্ট তো করলে না। তুমি যে তোমার এই ফ্রিডম, তোমার এই ফিলিংসের বেসলেস কথাগুলো বলো না, এসব মিথ্যে। কারণ তুমি খুব সেলফিশ, প্রয়োজনের থেকেও বেশি সেলফিশ। হ্যাঁ আমি সেলফিশ, অনেক সেলফিশ আমি, ঠিক আছে? আর আমার হিসেব অনুযায়ী সবার এরকম হওয়া উচিত। তোমার এই বড় বড় কথা বলাতে একটা কথা কখনো চেঞ্জ হবে না, যে তোমার সেলফিশনেসের জন্য কারোর বিশ্বাস ভেঙে যায়, অপমানিত হয় কেউ, কষ্ট পায় সে। দেখো রোহন, আমি সত্যি কাউকে হার্ট করতে চাইতাম না, কিন্তু আমাকে তো হার্ট করলে তুমি খুব বেশি। একটা কথা মনে রাখবে সুরভি, তোমার এই সেলফিশনেসের জন্য একদিন অনেক বড় মাসুল গুনতে হবে তোমাকে, আর সেই দিন তুমিও খুব কষ্ট পাবে। কিছুই এসে গেল না। রোহনের কথাতে ওর বিন্দু মাত্র কষ্ট হয়নি। কিন্তু 1 বছর বাদেও আবার বাড়ি ছাড়লো। হ্যাঁ, তখনও অ্যাডাল্ট হয়ে গেছিল। রোহনের ব্যাপারটা 1 বছর কেটে গেছিল। সুরভির প্যারেন্টসও সব কিছু ভুলে গেছিল। ওনারা ভেবেছিলেন যে সুরভিও সব ভুলে গেছিল, সব কিছুই নর্মাল চলছিল। তোমরা ওকে এখনো কিছু বলনি তো? না আঙ্কেল, আমি কেন বলবো? কি না, শোন শোন শোন, তাড়াতাড়ি ওখানে এলো কি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আরে ছুরিটা কোথায়? আমার কাছে আছে, আমার কাছে। আচ্ছা রাখ রাখ রাখ। এসেছে। আন্টি এসে গেছে। সব তাড়াতাড়ি কর। আরে বাবা তাড়াতাড়ি কর না, চলে এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ও? তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Surabhi. Happy birthday to you. সুরভি সেদিন এমনই কথা বলেছিল যেটা কেউ ভাবতে পারেনি। ও বলল যে সেদিন সকালেই ও প্যাকিং করে নিয়েছে। ও ওই দিনটার অপেক্ষা করছিল। আরে কাট না কেকটা। আরে দেখো বলছি। আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, আমার টিকিটও এসে গেছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হাত নিচে রাখো, নাহলে হাত ভেঙে দেবো আর পুলিশে গিয়ে কমপ্লেনও করে দেবো। তুই পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস তুই সুরভি? আমি এখন সাবালিকা হয়ে গেছি, তাই আমার স্বাধীনতা এখন আমার নিজের, আর এই জীবনটাও শুধু আমার, যেটা আমি এই বাড়িতে তোমাদের 3 জনের মধ্যে বাঁচতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। আমাদের রিলেশন যেমন আছে তেমন থাকবে, কিন্তু আমি আমার জীবনটা নিজের টার্মসে বাঁচতে চাই, নিজের ইচ্ছে। ছাড়ো মা। সুরভি। মা। দাঁড়া। তুই আমাদের ছেড়ে যাচ্ছিস, বাড়ি ছেড়ে যাচ্ছিস। যা 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 যা। তোর জীবন তো এখন শুধু তোর, আমাদের কাছে কিন্তু মরে গেলি। যা। সুরভি, সুরভি তুই ভেতরটা কি করলি? হ্যাঁ সুরভি বল না। সোনিয়া, একটা সিম্পল কথা আছে যেটা বলা আর ফলো করা দুটো খুব কমপ্লিকেটেড। কি বলছিস তুই? সিম্পল সেন্টেন্সে বলি তো, সমাজ জাহান নামে যাক। সমাজ জাহান নামে যাক।
এই লাইনটাই বলে 6 মাস আগে ও ঋষিকেশ ছেড়ে দিয়েছিল। তারপর ওর সাথে ফেস টু ফেস কথা হয়নি। কোনো ফোন, কোনো ইমেল, টেক্সটিং, কোনো কিছু? একদমই কম। এই 6 বছরে ওর লাইফে কি হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না। রোহন নামের ব্যাপারটা আমাকে সুরভি কোনোদিন ঠিকভাবে বলেনি কখনো। গত 6 বছর ধরে আপনি মেন্টর সুরভি রাজপুতের। এই গত 6 বছরের ইতিহাস যদি কেউ বলতে পারে সে আপনি। একটা কথা আছে যেটা আমি সন্দেহ ছাড়াই বলতে পারি। কি? সুরভির মধ্যে একটা জেদ ছিল, নিজের জীবন নিজের মতো করে বাঁচতে চায়। এটা আমি প্রথমবারই দেখেছি যখন ও আমার কাছে সাহায্য চেয়েছিল। কবে? যখন ও বাড়ি থেকে পালিয়ে আসে এবং এখানে দেরাদুন চলে আসে 6 বছর আগে। ইয়েস, একটা হেল্প চাই আপনার থেকে। আমি না এক্ষুনি এখানে ব্রেকফাস্ট করেছি আর বিল দেওয়ার কোনো টাকা নেই আমার কাছে, না কার্ড আছে। তো আপনি আমার বিলটা কি পেমেন্ট করে দেবেন? অনলি 65 রুপিস। যখনই আমি জব পেয়ে যাব তখনই আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। আপনি আপনার নাম্বারটা দিয়ে যান আমাকে, আমি কল করে নেব। ততক্ষণের জন্য একটা লোন ভেবে নিন। 65 রুপিসের লোন? Bye and thanks again. হ্যালো, এক্সকিউজ মি। ব্রেকফাস্ট করার মতো টাকা নেই তোমার কাছে? যেখানে যাচ্ছ সেখানে যাওয়ার টাকা আছে? বুঝতে পারছি না কি করব। আগে যাব না ফিরে আসবো, দুটোই করতে পারছি না। মানে? 15 দিন থেকে এখানে জব খুঁজছি, পাচ্ছিই না। এদিকে সব টাকাও শেষ হয়ে গেছে আমার। কোথায় থাকছো? একটা লজে থাকতাম, কিন্তু এখন আর ওখানে থাকতে পারবো না। আর যেখান থেকে এসেছি বাড়ি, সেখানে ফিরতে চাই না। আর বাড়ি কেন যেতে চাইছো না? ওখানে আমার ডেথ হয়ে গেছে। তো ব্যাস এখানে দাঁড়িয়েছি ক্রস রোডে। কোথা থেকে পালিয়ে এসেছো? পালাইনি আমি, নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়ে এসেছি। এজ কত তোমার? 2 সপ্তাহ হলো, 18 বছর হলো যেদিন এখানে এসেছি। তো এখন আমি জব করতে পারি, টাকা ইনকাম করতে পারি, বাড়ি খুঁজতে পারি। আর হ্যাঁ, আর আপনার 65 রুপিস ফেরতও দিয়ে দেবো। হ্যালো সমীর বাবু। হ্যালো প্রিয়াঙ্কা। 5 জন মেয়ে আছে, আরেকজন থাকতে পারে। আমি তোমার জন্য একটা কভার্ড আর একটা বেড এনে দেবো। আপনি যে আমার এত হেল্প করলেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। ইউ ওয়েলকাম। আমি কিছু মানুষকে জানি, দেখা যাক তোমার জন্য কি চাকরি জোগাড় করা যায়। আপনি আমার রেন্টও এখানে অ্যাডভান্সের দিয়ে দিলেন। আমি যখনই কোনো জব পাবো না। তুমি আগে ইনকাম শুরু করো, লোন শোধের ব্যাপারে পরে ভাবলেও হবে। সব থেকে প্রথমে ওকে আমি ডিটিভি ওয়ার্কশপে উইদাউট ট্রেনিং জয়েন করিয়েছিলাম, ব্যাস। তারপরে ও এগিয়ে যায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে করেসপন্ডেন্স থেকে। রেড আর্ট হোটেলে কাজও পেয়ে যায়, যেটা আপনি দিয়েছিলেন। তারপরে ওর MBA করাচ্ছিল, পার্ট টাইম করছিল, এখন ফার্স্ট ইয়ারেই ছিল। মিস্টার গুপ্তা, আপনি অনেক হেল্প করেছিলেন একটি একলা অপরিচিত মেয়েকে। শুধু প্রথমে? পরেও? শুধু শুরুতেই নয়, অনেক কিছুই করেছিলেন আপনি সুরভির জন্য। বলা যেতেই পারে যে আপনি পুরো রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছিলেন। সুরভি নিজেই একজন রেসপন্সিবল মেয়ে ছিল স্যার, খুব পরিশ্রমী ছিল, কাজের মানসিকতা ছিল। মার্ডার হয়েছে সুরভির,
যদি এমন কিছু থেকে থাকে যেটা আপনি জানেন অথচ আপনি আমাদের সেটা বলেননি জেনে শুনে বা মনের ভুলে, সো প্লিজ। যা কিছু বলার ছিল সব বলে দিচ্ছি আপনাকে স্যার। আমার সুরভির একাগ্রতা পছন্দ হয়েছিল। ও নিজের লাইফ নিজের ট্রাম্পসে বাঁচতে চেয়েছিল, বাড়ি ফিরতে কখনো রাজি হয়নি। যখন ও প্রথমবার আমার সঙ্গে দেখা করেছিল তখন আমি ওর মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে দেখতে পেয়েছিলাম, যার মধ্যে প্রচুর কনফিডেন্স ছিল। এটা একটা কাকতালীয় ব্যাপার, যখন ওর সাথে আমার দেখা হয় আর আমি ওর সাহায্য করি। কিন্তু তারপর যখন যখন ওর প্রয়োজন হয়েছে আমি ওর সাহায্য করেছি। রোজ সকালে জগিংয়ের জন্য যেতাম আমি আর সুরভি। বলো সঙ্গীতা। সেই দিনও আমরা জগিং শেষ করেই ঠিক বাড়িতেই ঢুকছিলাম, পেছন থেকে একটা বাইক এলো। আমরা ওই বাইকটা দেখিনি, কিন্তু ওই লোকটার আওয়াজ শুনেছিলাম। ডরাও। যেই ঘুরলাম আমি 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 ভয় পেয়ে ঝুঁকে গেছিলাম আর উনি গুলি চালালো। সুরভি কি আগে কখনো বিপদের কোনো কথা বলেছিল? না স্যার। আগের বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু বলেছিল? রোহন আগরওয়াল বা অন্য কারুর কথা? সুরভি ওর লাইফের ব্যাপারে কাউকেই সেভাবে কিছু বলতো না, সারাক্ষণই বিজি থাকতো ফুল টাইম জব আর পার্ট টাইম MBA নিয়ে। সমীর গুপ্তর কথা তো নিশ্চয়ই বলেছে। কে সমীর গুপ্ত স্যার? এই নাম আমরা আগে কখনো শুনিনি। মিস্টেকেন আইডেন্টিটির ব্যাপার তো নয় বলে মনে হচ্ছে, কারণ সুরভিকে তো সঙ্গীতার মতো দেখতে নয়। স্যার শুটার চাইলে সঙ্গীতাকে মারতেই পারতো, ও তো ওখানেই মাটিতেই পড়েছিল, রেঞ্জের বাইরে তো ছিলই না। আর স্যার সঙ্গীতা আর আরতি দুজনেরই ডিটেল ব্যাকগ্রাউন্ড চেক করেছি আমি। ওরা ভীষণ সিম্পল মেয়ে স্যার। এরকম হতে পারে না যে ওদের কেউ মারার চেষ্টা করতে পারে বা ওরা সুরভিকে মারার চেষ্টা করতে পারে। নিশানা সুরভিই ছিল। ওর পেরেন্টসের, ওর ভাইয়ের এত রাগ ছিল সুরভির ওপর, হয়তো ওরাই মারিয়ে দিয়েছে। কিংবা রোহন 6 বছর আগে না 7 বছর আগে সুরভি ডিচ করেছিল রোহনকে, মনে হয় বড় চোট পেয়েছিল। স্যার এই সমীর গুপ্তার আউট অফ দ্য ওয়ে গিয়ে পুরো ওকে হেল্প করা একটু অদ্ভুত লাগছে আমার। এই সমীর গুপ্তর পুরো ডিটেলস বার করো। স্যার আমার কাছে রোহনের অ্যাড্রেস আছে, ও ঋষিকেশে থাকে। ওকে পার্সোনালি মিট করব। বাবা কি খেয়েছে? না মা, বাবা সকালে কোথাও বেরিয়েছে। আমাকে সোনিয়া বলেছে সুরভির মার্ডারের ব্যাপারে। তুমি কি কিছু বলতে পারো সুরভির মার্ডারের ব্যাপারে? আপনি কি জানতে চান? আমি কাকে পাঠিয়েছিলাম ওর মার্ডারের জন্য আর কত টাকা দিয়েছিলাম? হ্যাঁ। 7 বছর ধরে ক্রোধের আগুনে জ্বলেছি। সুরভিকে ট্র্যাক করতে থাকতাম, ওর প্রত্যেক দিন প্রত্যেক রাতের খবর রাখতাম। ব্যাস একদিন সকালে শেষ করে দিলাম ওকে। এটা ঠিকঠাক ছিল নাকি অন্য কিছু শোনাবো? এই কেসে তুমি আমাদের সাসপেক্ট। বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না, ব্যাপারটা জমবে না। আপনি আমাকে সাসপেক্ট ভাবছেন না ওভার স্মার্ট, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আই এম শিওর আপনি সোনিয়ার সঙ্গে কথা বলে আমার আর সুরভির ব্যাপার ছাড়া
সুরভির লাইফের সবটাই জানতে আর পেরেছেন। এটাও জানতে পেরেছি যে তুমি খুব হার্ট হয়েছিলে কারণ সুরভি তোমায় ডিচ করেছিল। হ্যাঁ, খুব বেশি দুঃখ তো পেয়েছিলাম, এতটা দুঃখ যে তারপরের থেকে আমি আর কোনোদিন ওর নাম নিইনি। দেখা করা, কথা বলা তো দূরের কথা, ওকে ভুলে আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাসে পাশ করি, একটা খুব ভালো চাকরি পেয়েছি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। আর হ্যাঁ, মিসেস পূজা আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন? পূজাকে কিচ্ছু লোকায়নি, এক একটা কথা ডিটেলে বলেছি। তো ও শামিল ছিল এই মার্ডারের প্ল্যানিং এ? আপনার সন্দেহ বাড়ানোর জন্য আর একটা কথা বলি স্যার, সুরভি যা করেছিল ঠিক করেছিল, ও ঠিক বলতো, ওটা শুধু টাইম পাস ছিল। আর এখন আমিও সেটা রিয়েলাইজ করি স্যার, যখন আমি একটা হেলদি রিলেশনে আছি আমার স্ত্রীর সঙ্গে আর খুব সুখে আছি। এখন যেটা বলবো সেটা শুনে হয়তো আপনারা আমাকে অ্যারেস্ট করবেন, তবুও বলবো জাহান নামে যাক সুরভি। শিওর একটু দুঃখ পেয়েছি যে একটা ইয়াং মেয়ে মারা গেছে, দুঃখ, কষ্ট, রাগ কিচ্ছু ফিল হচ্ছে না স্যার, কারণ সুরভি আমার কাছে আর কিচ্ছু নয়। এনিওয়ে, আমি অফিসের জন্য লেট হচ্ছি, আপনারা লেগে থাকুন। আমার কলেজে, আমার অফিসে, আমার পাড়ায় আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজুন, আর তারপর আমাকে কল করবেন। স্যার, এই রোহনকে বেশ কনফিডেন্ট লাগছিল। এটা জেনুইন হতে পারে, আবার মুখোশ হতে পারে। স্যার, রোহন 7 বছরেও নিজের নাম্বার চেঞ্জ করেনি। আমি কল রেকর্ড চেক করে দেখেছি। আর স্যার, সুরভির সাথেও টাচে ছিল না। আর স্যার, সুরভির 1 বছরের কল রেকর্ডেও রোহনের নম্বর শো করছে না। অন্য কোনো নাম্বার থাকলে আলাদা কথা। একটা কাজ করো, রোহনের পেছনে আমাদের লোক লাগাও আর সুরভির ফ্যামিলির পেছনেও। আচ্ছা বাবা, আমি অফিস যাচ্ছি। ভীষণ নিষ্ঠুরভাবে মেরেছে, যেরকমই ছিল আমাদের মেয়ে ছিল। আমরা বলতেই পারি যে ও আমাদের মেয়ে ছিল, কিন্তু ও তো আমাদের মেয়ে হয়ে থাকতে চায়নি। তাহলে আমরা কি করব? ওর জীবনটা তো আমাদের হাতে ছিল না, মৃত্যুটা আমরা কিভাবে আটকাতাম? মেয়ে যদি তার নিজের বাবা মাকে দোষী ভাবে অস্বীকার করে, তাহলে তার দায়িত্ব আমরা কিভাবে পালন করব? কি করে দূর করব তার সমস্যাগুলোকে? খোলা আকাশে স্বাধীনভাবে উঠতে চেয়ে মুখ থুবড়ে পড়েছে। নমস্কার স্যার। বল। এই দুজনের মধ্যে বয়সের পার্থক্য আছে স্যার। সাইকোলজি ছাড়, আসল কথা বল। বেশ কয়েকটা হোটেলে দেখা গেছে ওদের দুজনকে, কিন্তু কোনো হোটেলে নাম লুকানোর চেষ্টা করেনি ওরা। সেটা তো এক্সপেক্টেড ছিল, আমাদের মনেই হচ্ছিল সমীরের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য ছিল। এই সুরভিকে মারলো কেন বলতো? আরে মারে তো তখনই স্যার যখন তার থেকে বিপদ আছে। কোনো বিপদ ছিল কি? তেমন তো কিছু জানা যায়নি স্যার, কিন্তু শরীরটা একটু ঠিকঠাক ছিল না। কার? সমীর গুপ্তর? সমীর গুপ্ত নয় স্যার, কিছুদিন ধরে ওর বউ খুব অসুস্থ হয়ে দিন কাটাচ্ছিল। রেগুলার তো ভিজিট হচ্ছে আরএস ধাওয়ানের কাছে। সমীরকে অনেক বছর ধরে চিনি, আমার খুব ভালো বন্ধু। অ্যাফেয়ার ছিল সুরভির সাথে, এটা সত্যি? এখন ম্যাডাম সত্যিটা তো আমি জানি না, শুধু আমি এটা জানি যে আমার বাড়িতে একটা ঘর ফাঁকা ছিল আর সমীর বলল ওকে রেখে দিতে, ব্যাস আমি ওকে রেখে দিলাম। এখন ওদের দুজনের মধ্যে কি ছিল সেটা আমি বলতে পারবো না। সমীরের বউ নাকি অসুস্থ? তাই নাকি? আমি কখনো ওর সঙ্গে দেখা করিনি, তাই ঠিক জানি না। হ্যালো ডক্টর ধাওয়ান, আমি চক পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর হরিশ কোহলি বলছি। হ্যাঁ ইন্সপেক্টর বলুন। আপনার একজন পেশেন্ট আছেন উর্মিলা গুপ্ত, ওনার ব্যাপারে একটু জানতে চাই। সরি ইন্সপেক্টর, আমরা পেশেন্টের ডিটেলস কারোর সাথে শেয়ার করতে পারি না। একটা মার্ডার হয়েছে, একটা ভালো কাজের জন্য আপনি রুলস একটু ভাঙুন, রিকোয়েস্ট করছি। ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন আছে উর্মিলা গুপ্তর। সপ্তাহে 1-2 বার কাউন্সেলিংয়ের জন্যও আসে, মেডিকেশনসে আছে। কবে থেকে প্রবলেমটা চলছে? অনেক দিন ধরে। স্যার, রোহন আগরওয়ালের ব্যাপারে খোঁজ নিয়েছি, কিছু জানা গেল না। কচুরিদের বক্তব্য হচ্ছে ওরা প্রচুর সুপারি কিলারদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এই সুপারির ব্যাপারে কোনো খবর নেই। আর সঙ্গীতাও হত্যাকারীদের ডিটেল কিছু দিতে পারছে না। একটাই কথা বলছে, হত্যাকারীরা হেলমেট পরেছিল।
কেমন আছিস এখন? এখন একটু ভালো লাগছে। সুরভির বডি এখনো মর্গেই আছে। রোহন খুব ভালো ছেলে, রিলেশনশিপ আছে আমাদের মধ্যে, কিন্তু বিয়ে করতে চাই না আমি ওকে। হ্যাঁ আমি সেলফিশ, অনেক সেলফিশ, ঠিক আছে? আর আমার মতে সব মানুষেরই এরকম হওয়া উচিত। মিস্টার সমীর গুপ্ত, সুরভির সঙ্গে আপনার অ্যাফেয়ার ছিল, আর এটা বলা আপনার প্রয়োজন বলে মনে হয়নি। দেখুন, এটা নয় যে আমি আপনাকে বলতে চাইনি। আসলে আসলে সুরভি কখনো চাইনি যে আমাদের এই সম্পর্কটা কেউ জানতে পারে। মিস্টার গুপ্ত, সুরভি মার্ডার হয়েছে। আপনার সঙ্গে ওর এই সম্পর্কটা ওর জীবনের একটা ধাঁধা, যেটা ওর মার্ডারের সঙ্গে যুক্ত থাকতে পারে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি আমাকে সন্দেহ করছেন? আপনাকে সন্দেহ কেন করব না? দেখুন ইন্সপেক্টর, ভালোবাসতাম আমি সুরভিকে, নো ডাউট, কিন্তু আমাদের ভালোবাসার শুরু কোনো অ্যাফেয়ার থেকে হয়নি। বাস প্রথমে একজন মানুষ আর একজন পুরুষ হিসাবে আমি সুরভির প্রতি অ্যাট্রাক্ট হই। ও নিজেকে নিজে খুব ভালোবাসতো, জীবনে অনেক দূর এগোতে চেয়েছিল। যখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, যেখানে ও দাঁড়িয়েছিল সেখানে অনেক বছর আগে আমিও দাঁড়িয়েছিলাম। ওর কাছে দুটো চয়েস ছিল, প্রথমত ও স্বাধীনভাবে নিজের মতো বাঁচবে, অথবা ও পরাজয় হয়ে ভাগ্যের বেড়াজালে জড়িয়ে পড়বে। কিন্তু আমি চাইনি যে ও পরাজিত হয়ে আমার মতো আবার বাড়ি ফিরে যাক, সারা জীবন আফসোস করুক, যেমন আমি করেছিলাম। কি ব্যাপারে আফসোস ছিল মিস্টার গুপ্ত? এটাই যে আমি স্বাধীনতার দিকে দৌড়তে পারিনি যখন আমার হাতে সময় ছিল। আফসোস হয় আমার, তখন আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার মতো চয়েস ছিল না, ফিরে যেতে হয়েছিল আমাকে। তখন আমিও 18 বছরের ছিলাম। আমার জন্য আমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল, একটা এমন জায়গায় আমাকে ঠেলে ফেলে দিয়েছিল যেখানে না ছিল কোনো আমার ইচ্ছে, না ছিল উপায়। তো এর জন্য আপনি আমার হেল্প করলেন? জানি না সুরভি, আমি শুধু এটা চাইছিলাম না যে যে সিদ্ধান্তটা তুমি নিয়েছো যাতে তোমাকে ফিরে না যেতে হয়। আমাকে যেতে হয়েছিল, আমাকে ফিরে যেতে হয়েছিল। আমি ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কি করা উচিত, কোন দিকে যাবো আমি। আমার পরিবারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, আর বাড়ি ফিরে আর আমার বাবার সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল। উর্মিলার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড। সিদ্ধান্ত অনেক আগেই হয়ে গেছিল, সময়ও অন্যরকম ছিল। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল রেস্টুরেন্টে, 65 রুপিস। ইয়েস, 65 রুপিস। ওই দিনটা আমার বিবাহিত জীবনের একটা অদ্ভুত দিন ছিল, যখন প্রতিদিনের মতো আমি ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরোতাম। কেন? অভ্যাস হয়ে গেছে। হ্যাপি ম্যারিড লাইফের একটা ভালোবাসায় ধরো। হ্যাঁ, বয়সের পার্থক্য ছিল অনেকটা, কিন্তু ভালোবাসার মধ্যে এসব নিয়ে ভাবে কজন? আমরা দুজন একে অপরকে নিয়ে খুশি ছিলাম। সম্পর্কটার পরিণতি কি হবে ওটা নিয়ে ভাবিনি কখনো। ও আমার সম্পর্কে সবটাই জানতো প্রায়, কিন্তু ও আমাকে প্রশ্ন করেনি কখনো। এই জন্য আমিও ঠিক করেছিলাম, যতক্ষণ না ও নিজে কিছু বলবে ততক্ষণ আমিও নিজে কিছু জানতে চাইবো না, কোনো প্রশ্ন করব না। কিন্তু আপনার স্ত্রী উর্মিলা তো প্রশ্ন করেছে নিশ্চয়ই, জেনেই করেছে। আপনি জানতে চান না আমি কেন এতটা ডিপ্রেসড আছি? কেন কি আমার স্বামীর সাথে ওই মেয়েটার কোনো কি সম্পর্ক আছে? আগে হ্যাঁ উর্মিলা দেবী, বিয়ের পর থেকে আমি আমার স্বামীর কাছ থেকে সবসময় খারাপ ব্যবহারই পেয়েছি।
প্রথম প্রথম ব্যাপারটা মেনে নিতে পারিনি, ডিপ্রেশনে চলে গেছিলাম। এখনো সেই ডিপ্রেশন থেকে আমি বেরোতে পারিনি। কেন কি আমার স্বামী আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে যে ও আমাকে ঘৃণারও অযোগ্য বলে মনে করে। এই সুরভি রাজপুত মেয়েটি আর একটা কাঁটা ছিল আমার কাছে, যে আমাকে আরও একবার মনে করিয়ে দিল যে আমি নেই, আমি ওর জন্য না। ধ্রুব হওয়ার পরে সমীর আজ পর্যন্ত আমাকে ছুঁয়ে দেখেনি, আলাদা করে শুতে যায়। কি হলো? ওই মেয়েটা ধ্রুবর থেকে কয়েক বছরের বড়। তো ও তোমাকে যে SMS গুলো করেছে এগুলো আমি সব পড়ে নিয়েছি। এতক্ষণ তো তোমার বুঝে যাওয়া উচিত যে আমি নিজের মতো করে বাঁচতে চাই, যেখানে তুমি কোথাও নেই। আমাদের বিয়ের সম্পর্কের মধ্যে কি কোনো মূল্য নেই? এটা করলে কেন? আমার থেকে তোমার না বলার পরিস্থিতিটা আরো বেশি ছিল। দেখো মিলা, যা হয়েছে তা আমি বদলাতে পারবো না। আর যেটা হয়েছে সেটা আমার জন্য তো হয়নি, তাহলে শুধু শাস্তি আমার জন্য কেন? তোমাকে না, শাস্তি আমাকেও পেতে হচ্ছে। ওই কষ্ট, ওই আফসোস, ওই ফ্রাস্ট্রেশন। তাহলে তোমার ওই মেয়ের বয়সী মেয়ের সাথে সম্পর্ক রেখে সমস্ত ফ্রাস্ট্রেশন কি চলে যাবে? হচ্ছে। আমরা দুজন একটা রিলেশনশিপে আছি, আমাদের মধ্যে এমন সম্পর্ক আছে যেখানে ও ওর ইচ্ছে মতো আমার কাছে, আমি আমার ইচ্ছে মতো ওর কাছে থাকতে পারি, যেখানে অন্য কোনো কারোর কোনোভাবে থাকার দরকার পড়ে না। আমাকে ছেড়ে আমার থেকে অনেক কম বয়সে একটা মেয়ের সাথে সমীর সম্পর্ক রেখেছিল। তারপর আমি আরও ডিপ্রেশনে চলে গেছিলাম। এখন সুরভি তো আর বেঁচে নেই, আপনার কন্ডিশন বেটার আছে, আগে থেকে তো ভালো ফিল করবেন। জানি না, কেননা সুরভির মৃত্যুর অনেক আগে থেকেই আমার আর আমার স্বামীর সম্পর্ক অনেক আগেই মরে গেছিল। কোনোদিন আর সম্পর্ক নতুন করে তৈরি হবে না। তাহলে কেন খুন করিয়েছেন সুরভির, যেখানে আপনি বিষয়টা খুব ভালোভাবে জানতেন যে এরকম করলে আপনার হাতে কিছুই আসবে না? আপনার নিজের প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। যখন সুরভিকে মেরে আমার নিজের কোনো রকম কোনো লাভ হবে না, তাহলে আমি কেন ওকে মারতে যাব? স্যার, ম্যাম, আপনারা দেখছেন তো আমার মায়ের শরীর কিরকম খারাপ। প্লিজ ওনাকে একটু একা থাকতে দিন। যদি আপনি কোনো রকম কারণ খুঁজে পান যে আমার ভালোবাসাকে মেরে কোনো উদ্দেশ্য সফল করতে পারি, তাহলে আমাকে নিশ্চয়ই বলবেন। এই কথাটা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সুরভির খুন সুরভি আর সমীরের রিলেশনের সঙ্গে জড়িত, কিন্তু এখনো অবধি কোনো জোরালো প্রমাণ পুলিশের হাতে এসে পৌঁছয়নি যা এটা স্পষ্ট করে যে খুন কে করেছে আর সে সুরভিকে কেন মারল। কিন্তু এমন কেউ ছিল যে সন্দেহ করছিল যে খুনিকে, আর সেই সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। আমার একটা বন্ধু আছে, ওর বাড়ি আছে ভাড়াতে, দুটো মেয়ে অলরেডি ওখানে থাকে, আরেকজনের জায়গা আছে। আপনি আপনার থেকে আমাকে দূরে করছেন। উর্মিলা জানতে পেরে গেছে আমার আর তোমার সম্পর্কের ব্যাপারে। আমি চাই না যে তুমি যেখানে থাকো সেখানে কেউ কোনো রকম সিন ক্রিয়েট করে। আমাকে উনি ফোন করেছিলেন। কি কি বললো? কিছু বিশেষ বলেনি, শুধু গালাগালি দিল। আই এম রিয়েলি সরি সুরভি, কিন্তু তুমি তো বুঝতে পারছো সুরভি, আমি কেন চাইছি তুমি অন্য জায়গায় থাকো। আপনি কাট অফ তো করবেন না আমার সঙ্গে? ছেড়ে চলে যাবেন না তো আমাকে? অনেক বছর পরে আমি নিজের মতো করে বাঁচতে শিখেছি, কেননা তুমি এসেছো আমার জীবনে, ছাড়ার তো প্রশ্নই ওঠে না।
উর্মিলার ফোন রেকর্ডসগুলো যেন পরিষ্কার জলের মতো। একটা কল এরকম পাইনি যেটা ফাউল প্লের দিকে ইশারা করবে। ঝগড়া, একাকিত্ব আর তিক্ততা সবকিছুই আগে থেকে বাড়ির 4 দেওয়ালের মধ্যে ছিল। সুরভির হত্যাকারী হেলমেট পরে বাইকে এসেছিল আর ইম্পোর্টেড গান দিয়ে সুরভিকে গুলি করে। কিন্তু স্যার একটাও ভাড়াটে গুন্ডারা আমাদের রেডারে কিন্তু আসেনি। হতে পারে যে হত্যাকারী বাড়ির মধ্যেই, মানে ছেলে ধ্রুবগুপ্ত। ইয়েস মিস্টার গুপ্ত, আমি আপনাকে ফোন করতাম। কি ব্যাপারে স্যার? আপনি ফোন করেছেন, তাই আপনি বলুন যে আপনি কেন ফোন করেছেন। স্যার আমি এটা বলতে চাইছিলাম যে যেদিন সুরভির খুন হয়েছিল সেদিন আমি সাহারানপুরে ছিলাম। আপনি আগে থেকেই আপনার অ্যালিবাই তৈরি করে নিয়েছিলেন? এমনটা নয় স্যার, যখন আমি সাহারানপুর থেকে বাড়ি এলাম তখন অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম স্যার। কি অদ্ভুত ব্যাপার দেখলেন আপনার বাড়িতে? স্যার আমার বন্দুক মিসিং ছিল, সাথে বুলেটও। তো আপনি জানতে পেরেছিলেন ওই দিন থেকে আপনার পিস্তল মিসিং? হ্যাঁ স্যার। তো মিস্টার গুপ্ত, ডে 1 থেকে আপনি জানেন আপনার গার্লফ্রেন্ড সুরভির খুনি কে? না স্যার, এমনটা না স্যার, কিন্তু ব্যাপারটা আমি এখন বুঝতে পারছি। ধ্রুব। হ্যাঁ বাবা। অনেকদিন ধরে নিশ্চয় প্ল্যান করে রেখেছো তুমি। আমি কিছু জিজ্ঞাসা করছি। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। উর্মিলা, ওষুধের কোনো ডোজ একেবারে মিস করবে না। ধ্রুব এই ব্যাপারে খেয়াল রাখবে। এরপর 2 সপ্তাহ পরে দেখা হবে। এনি এমার্জেন্সি ফোন করবে। ধ্রুব। হ্যাঁ ডক্টর। কন্ডিশন খুব সিরিয়াস। তোমার মা কিন্তু সুইসাইডাল হতে পারে। বাস বলছি, নজর একদম সরাবে না। ডক্টর, খেয়াল রাখা ছাড়া আর ওষুধ দেওয়া ছাড়া আমি কী বা করতে পারি বলুন? তোমার মা ওই একটা ব্যাপার নিয়ে খুব অবসেসড হয়ে আছে। যে কোনো উপায়ে ওটা থেকে ডিস্ট্র্যাক্ট করো। কোনো অন্য জিনিসের উপর ওনার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করো। উর্মিলার মাথা থেকে এই ব্যাপারটা যদি বার করা না যায় তো ইট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর হার। হাই ধ্রুব। 2 মিনিট কথা বলতে পারবে? তো তুমি আমাকে বলছো তোমার বাবার জীবন থেকে আমি দূরে সরে যাই? তোমাদের দুজনের এই রিলেশনশিপের জন্য আমার মায়ের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। সরি ধ্রুব, কিন্তু আমি আমার লাইফ কারোর অর্ডার মতো চলি না। সুরভি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাদের ফ্যামিলির লাইফ নষ্ট করে দিচ্ছ। আমার কোনো উদ্দেশ্য ছিল না কারোর জীবন নষ্ট করার। আর তোমার যদি বোঝানোরই হয় না, নিজের বাবাকে গিয়ে বোঝাও। আমাকে বোঝাতে এসেছো কেন? বাবা শুধু আমার মায়ের, হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজন আমার প্যারেন্টস। ওরা ধ্রুব, কারোর উপর লেভেল বসালেই সে কারোর হয়ে যায় না। যদি কাউকে দাবি করো তাহলেই সে নিজের হয়ে যায় না। আমি তো আর দাবি করিনি তোমার বাবাকে। আর প্লিজ, এই যে তোমার বিহেভিয়ারটা আছে না, এটা খুব চাইল্ডিশ। তুমি আমার জীবনে, আমার রিলেশনশিপে এসে টিপ্পনি করছো। আমি কি কোনো ইন্টারফেয়ার করি তোমাকে, না তোমার মায়ের লাইফে? না তো। তাহলে প্লিজ স্টে অ্যাওয়ে। স্যার, আমি 3টে বুলেট ইউজ করি। তোমাকে আমাদের সঙ্গে আসতে হবে। সমীর বাবু, দেখুন এখনো ধ্রুব লিগালি সাবালক নয়, তো আপনাকে আমাদের সাথে যেতে হবে। স্যার, যাওয়ার আগে আমি আমার মায়ের সঙ্গে একবার দেখা করে যেতে পারি? ঠিক আছে। তোর এই কাজটা করা উচিত হয়নি ধ্রুব। জানি মা, আমি জানতাম যে সিচুয়েশন খুব বেশি বদলাবে না, কিন্তু মা তবুও আমার মনে হলো যে একটু আনন্দ তো তোমাকে আমি দিতেই পারি। কিরকম আনন্দ, কিভাবে, সেটা জানতাম না। অনেক বছর ধরে তোমায় দেখছি, তোমাকে সবসময় দুঃখেই দেখেছি।
শুধু দুঃখেই। ও এক্ষুনি এসে পড়বে। এখানে শ্যুট করব? না না, আমরা একটু ফলো করব। ওর সঙ্গে ওর একটা ফ্রেন্ডও থাকে, দুজনে একসঙ্গে জগিং করে। আর আমি ভুল করে ওর বান্ধবীকে মারতে চাই না, শুধু সুরভিকে। ডরো! স্যার, আমি সুরভিকে আমার বাবার জীবন থেকে বার করার জন্য এরকম করেছি। তো তোমার কি মনে হয় যা তুমি করতে চেয়েছিলে সেটা অ্যাচিভ করে ফেলেছো? না স্যার, স্যার আমি বাবা মার ঝগড়া শুনতাম। বাবা সবসময় মাকে বলতো মা ওনার চয়েস নন, কিন্তু স্যার আমার কাছে তো কোনো চয়েস ছিল না। না, আমি এদেরকেই বাবা মা বলে জানি, কিন্তু যেরকম এনারা সেরকম নয়। আমি একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিলাম, কিন্তু বাবা তুমি কখনো আমার এই ইচ্ছেটা পূরণ হতে দিয়েছো না। তুমি না কখনো আমার ভালো বাবা হয়েছ, আর না ভালো হাজব্যান্ড। আর স্যার সুরভি স্যার আমাকে বলতো আমি যেন আমার লাইফটা বাঁচি, কিন্তু স্যার আমি আমার লাইফটা কি করে বাঁচবো যখন আমার পুরো জীবনটা আমার মাকে ঘিরে, যে সুরভির জন্য সবসময় অসুস্থ থাকতো। আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তুমি এরকম একটা লোকের জন্য কেন কাঁদো, যে কোনোদিন তোমার ছিলই না। তো যেটা তুমি করেছো তাতে তোমার মা বুঝে যাবে? যেটা ঘটেছে সেটাকে কি ঠিক উনি মানিয়ে নেবেন? আমি জানি না স্যার। স্যার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, যে একটা মানুষ কি করে এত সেলফিশ হতে পারে যে ওনার কাছে ওনার আফসোসটাই সব থেকে বেশি বড় হলো। স্যার সুরভি এতটাই সেলফিশ ছিল, ও কখনো অ্যাকসেপ্ট করেনি যে ও এটা ভুল করছিল, কারোর সংসার ভাঙছিল। বাইককে চালাচ্ছিল? স্যার বাইক আমার বন্ধু মনীষ চালাচ্ছিল, কিন্তু স্যার এই খুনে ওর কোনো হাত ছিল না। কে বললো ওর হাত নেই? ও ঠিক অতটাই শাস্তি পাবে যতটা শাস্তি তুমি পাবে। ওর ঘরও ততটাই ভাঙবে যতটা তোমার ঘর ভেঙেছে, এবং আরো ভাঙবে। তোমার এই ছেলে মানুষই স্টুপিড এবং ইনহিউম্যান প্ল্যানে তোমার বন্ধুকেও ফাঁসিয়েছ। এটা কি সেলফিশনেস নয়? কেস মিটে যাওয়ার পরেও সুরভির ফ্যামিলি তার দেহ গ্রহণ করল না। রোহন শুনে খুব দুঃখ পেয়েছিল যে তার প্রথম প্রেম সুরভি অল্প বয়সে বেঘোরে মারা গেল। সুরভির ছোটবেলার বন্ধু সোনিয়াও কিছুদিন ধরে বিষাদে ভুগল, কিন্তু সুরভি বহুদিন আগে তার জীবন থেকে চলে গেছে। শেষ পর্যন্ত সুরভির কয়েকজন বন্ধু মিলে তার অন্তিম সংস্কার করল। ধ্রুব আর তার বন্ধু মনীষ দুজনের বিরুদ্ধেই আইপিসি 302 ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু দুজনই নাবালক, সেই জন্য তাদের জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়। যদিও পুলিশের সন্দেহ ছিল যে সমীরের স্ত্রী আর ধ্রুবর মা উর্মিলাও ধ্রুবর এই প্ল্যানে হেল্প করেছিল, কিন্তু পুলিশ উর্মিলার বিরুদ্ধে কিছুই পায়নি। সমীরের বিরুদ্ধেও বন্দুক সামলে না রাখার জন্য নেগলিজেন্সের চার্জ লাগানো হয়। সমীরের জীবনে এখন একটা নতুন আফসোস হয়েছে, যে তার পুরনো আফসোস থাকা সত্ত্বেও তার ছেলের জীবন আরো আফসোসজনক হয়ে গেছে। জীবনে হয়তো সবকিছু পাওয়া যায় না, আর সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। ইচ্ছে সবারই থাকে, আর জীবনই হলো সেই ইচ্ছে পূরণের একমাত্র উপায়। কিন্তু জীবনের ফাউন্ডেশন, তার ভিত কি শুধুই আফসোস হতে পারে? আফসোস ততক্ষণ আর ততটাই করা উচিত যতক্ষণ না মানুষ পরিস্থিতি ঠিক করার জন্য কোনো সঠিক পদক্ষেপ নেয়। আর যদি তাতে শোধরানো না যায়, তাহলে এটাই ভালো যে তাকে ভুলে যাওয়া উচিত আর নতুনভাবে জীবন শুরু করা উচিত। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.